আজকের ক্লাসে তোমাদেরকে দেখানো হবে প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্র বলতে আমি যেটা শেখাবো মূল বিষয় হচ্ছে প্যাড ডিজাইন। প্যাড প্যাড নাম শুনছো তোমরা? প্যাডের নাম শোনা হয়েছে? প্যাড আসলে অনেক ধরনের। ওই যে আমরা এর আগে যখন মাইক্রোসফট এক্সেলে কাজ করলাম, সবাইকে জিজ্ঞেস করলাম সেল কাকে বলে। এক একজন এক এক উত্তর দিল। সেল মানে বিক্রি করা, সেল মানে মোবাইল ফোন, আবার সেল মানে কোষ। ঠিক আছে? তো আমাদের এই যে এখন যেই প্যাডের কথা বলছি, মনে করো না এটা হচ্ছে কসমেটিক্সের দোকানে যেই প্যাড পাওয়া যায়, হ্যাঁ, জয়া বা ফ্রিডম বা সেনোরা, এই টাইপের প্যাড না। অথবা ক্রিকেট খেলায় যে প্যাড ইউজ করা হয়, ঠিক আছে, ওই টাইপেরও প্যাড না। আবার প্যাড খাতাও মনে করা যাবে না। ঠিক আছে? প্যাড হচ্ছে, আমরা একটু প্যাড লিখে সার্চ করি, তাহলে বিষয়টা ক্লিয়ার করতে সহজ হবে। হ্যাঁ, এই প্যাড আসছে। দেখো, প্যাড ডিজাইন লিখে সার্চ করলাম, অনেক টাইপের প্যাড আসছে। এখন এই প্যাড জিনিসটা কি আসলে এক্স্যাক্টলি, আমি এখান থেকেও যদি কোনো প্যাড একটু হালকা করেও দেখাই, এটাকেই ধরো ওপেন করি। এটা দেখো, এটা হচ্ছে একটা ডক্টর প্যাড। ডক্টর প্যাড, যেখানে ডক্টরের বিস্তারিত তথ্য থাকে। ডক্টরের নাম কি, ডক্টর কি পাস করছেন, ওনার কোয়ালিটি কি, ওনার হচ্ছে যোগ্যতা কতটুকু, ওনার ঠিকানা কোথায়, ফোন নাম্বার, যোগাযোগের মাধ্যম কি, কোন প্রতিষ্ঠান থেকে উনি দেখেন রোগী, এবং যখন একজনকে প্রেসক্রাইব করা হচ্ছে, ক্যান্সেল করে দাও, ঠিক হয়েছে? আচ্ছা, ঠিক করো, আমি কথা বলতেছি, আবার রিকোয়েস্ট দিবা। তাহলে প্যাড ডিজাইন হচ্ছে মূলত এমন একটা ফরম্যাট, এমন একটা জিনিস যেটাতে মূলত বোঝা যায় যে অথেন্টিকভাবে ডক্টরের ক্ষেত্রে সে প্রেসক্রাইব করতে পারে, জেনুইন। একটা ডাক্তার যদি সাদা পেপারে প্রেসক্রিপশন করে দেয়, সেটা প্রেসক্রিপশন হিসেবে গ্রহণযোগ্য হয় না অনেক ক্ষেত্রেই। ঠিক আছে? এটা সাদা খাতায় মনে করো আমি বিশালকে লিখে দিলাম, আমার সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা গ্রহণযোগ্য নয়। তারপরে আমাদের যে পৌরসভা আছে, পৌরসভার প্যাডটাই আমরা ডিজাইন করব আজকে। ওইটাই বের করার কারণ হচ্ছে আরও কিছু আলোচনা আছে। তুমি যখন আর্থিক কোনো ব্যাপার নিয়ে ঝামেলায় পড়বা বা ভেরিফিকেশনের দরকার হবে, মনে করো তোমার জন্য আমাদের যে পৌরসভার মেয়র আছেন, তিনি তোমার জন্য একটা সুপারিশ করবে। সুপারিশ কী ধরনের? ধরো তুমি ব্যাংক থেকে লোন করবা, তো তুমি যে এই এলাকার নাগরিক, তোমাকে তো নাগরিকত্ব একটা দিছেই, বাট তোমাকে যে চেনে, উনি যে তোমাকে চিনতে পারেন এবং তোমাকে ভালোভাবে চেনেন, তোমার বাসা বাড়িতে কী আছে, তোমার ফ্যামিলি সম্পর্কে জানেন, তোমার বাবা মাকে চেনেন, তোমার গ্রামের নাম জানেন, এই যে সমস্ত বিষয় আসলে তোমার সম্পর্কে জানে এবং সাক্ষী দিচ্ছে, সুপারিশ করতেছে যে এই ব্যক্তিটা ভালো, তার জন্য তার হচ্ছে ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করার এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে প্রত্যয়নপত্রের মাধ্যমে প্রকাশ হয়। এখন এই প্রত্যয়নপত্রটা যে তোমার পৌরসভার মেয়রই দিল বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই দিল, এইটার প্রমাণটা কি আসলে, বা এটার যদি কেউ ভেরিফিকেশন করে সঠিক তথ্যটা কি? তুমি কি জেনুইন আসলে অরিজিনালভাবেই নিয়ে আসছো, না নিজেই লিখে টিকে আবার নিজেই সিল সিগনেচার মেরে নিয়ে আসছো? এটা ভেরিফিকেশন করার জন্য মূলত ব্যাংক প্রতিষ্ঠানগুলো বা বিভিন্ন যেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, তারা কি চায়, পৌরসভার যে প্যাড ডিজাইন আছে তাদের নিজস্ব যেই ডিজাইন থাকে, যেটাকে সাধারণত কপি করতে পারে না কেউ। ধরো একটা সিলকে খুব সহজে কপি করা যায়। তুমি একটা সিল বানাবা, সিল কপি করা যায়। পৌরসভার মেয়রেরই যে নাম আছে বা যেই পুরো ঠিকানা আছে, সব কিছু
দেখে তুমি একটা সিলের দোকানে গেলা, 100-200 টাকার ভেতরে একটা সিল চট করে 1 ঘন্টার মধ্যে তৈরি করে নেওয়া যাবে। ঠিক আছে? এবং হুবহু, যেহেতু সিলের মধ্যে অত জটিলতা নাই, হুবহু যেমন সিল পৌরসভায় আছে তেমন সিলই নিজে জালিয়াতি করা যায়। কিন্তু একটা প্যাডের ক্ষেত্রে এটা করাটা সহজ নয়। তুমি যদি এই প্যাডটার দিকে একটু তাকাও, এখানে যেই ধরনের ডিজাইন আছে, যেই ধরনের লোগো আছে, কিংবা হচ্ছে কিছু এটাকে যেন জালিয়াতি করতে না পারে এটার জন্য কিছু ট্রেডমার্ক ইউজ করা হতে পারে, বা কিছু সিক্রেট সাইন ব্যবহার করা হয় যেগুলো খুব সহজে কপি করা যায় না। ঠিক আছে? তো ওই জিনিসগুলো একজন ডিজাইনার যখন কাজ করবে তখন কিন্তু 100% অনেক ক্ষেত্রে চাইলেও মিলাইতে পারবে না। তার মানে কপি করার সম্ভাবনাটাও কম। ঠিক আছে? তো এই জন্য প্যাডের গুরুত্বটা অনেক বেশি। আমরা যারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সুপারিশপত্র নিয়ে আসি, ওই সুপারিশপত্রটা যার কাছ থেকে নিয়ে আসি সে যে আসলেই সঠিক ব্যক্তি ছিল, কিংবা হচ্ছে আমরা যে জালিয়াতি করিনি এইটার ভিত্তিটা নির্ধারণ করার জন্য এই প্যাডের ডিজাইনের উপর থেকেই মূলত আমাদের কার্যক্রম করা হয়। তাহলে এই প্যাডটা যদি দেখো তুমি একটু, আমাদের পৌরসভার প্যাডের ডিজাইনটা খুবই মানে খুবই সাদামাটা, খুবই সহজ। ঠিক আছে? এখানে খুব একটা জটিলতা নাই বললেই চলে। এখানে যে প্যাড ডিজাইনটা আছে এটা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে করা যায়। দেখা যায় না? কানেক্টেড আছে তো। একটু তাড়াতাড়ি দেখো তো কি প্রবলেম। কেটে দিয়ে আবার ওপেন করো। ঠিক আছে? যায় না এখনো? আচ্ছা, তাহলে আমাদের ঘোড়াঘাট পৌরসভার যে প্যাডের ডিজাইনটা আছে এটা মূলত আমাদের খুবই সহজ একটা ডিজাইন। এটা চাইলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেই করা যায়। আমরা আগের ব্যাচগুলোতে মাইক্রোসফট ওয়ার্ডেই করা দেখাইছি, বাট এটা আমরা করব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন সেক্টরে চলে আসছি, বেসিক গ্রাফিক ডিজাইনের মধ্যে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে এই টাইপের ডিজাইনগুলো করব। এবং এইখানে আমাদের এই আজকের কনসেপ্টটা ক্লিয়ার হইলে তোমরা মূলত মোটামুটি অনেক কিছুই বুঝে যাবা। ঠিক আছে? অনেক কিছুই বুঝতে পারবে, কাজের ক্ষেত্রে তোমাদের সব কিছুই সহজ হবে। আমরা আগেও বলছি ওয়ার্ডে যেই কাজ করা যায় না, মাইক্রোসফট ওয়ার্ডে যেই কাজ করা যায় না, বা বিভিন্ন বেসিক সফটওয়্যারগুলো দিয়ে যেই কাজ করা যায় না, সেই কাজগুলো করবে তোমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। অ্যাডভান্স কাজগুলো যেখানে তোমার জন্য পূর্ণ স্বাধীনতা আছে, কোনো ধরনের কোনো বাধা ধরা নিয়ম নাই। এখান থেকে লিখতে হবে না, ওখান থেকে লিখতে হবে, কোনো নির্দিষ্ট করা নেই। তুমি যেখান থেকে খুশি শুরু করতে পারবে, যেমন খুশি রং দিতে পারবে, যেমন খুশি কালার করতে পারবে। তাহলে এই ডিজাইনটা করার জন্য আমি এটাকে সরাসরি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন আছে, ফাইলটাকে ফোল্ডার থেকে কপি করে নিয়ে এসি। যেহেতু এটা দেখে দেখেই করব, এই জন্য এটা এখানে নেওয়া।
আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে বাম পাশের এটা পূর্বের প্যাড, আর এখন আমরা নতুন একটা প্যাডের ডিজাইন করব। তো প্যাডের ডিজাইন সাধারণত করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে, প্যাডটা যেই সাইজের পেপারের উপরে প্রিন্ট হবে, ধরো A4 সাইজের পেপারে যদি প্রিন্ট হয় A4 সাইজের পেজ নিতে হবে, যদি লেটার সাইজের পেজ হয় লেটার সাইজের পেজ নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা লেটার সাইজের সম্ভবত এটা A4 সাইজের পেজ, A4 সাইজের পেজ নেওয়া হয়েছে। এখন আমরা ডিজাইন করব এই যে উপরের অংশটুকু, এই এতটুকু, ঠিক আছে? এতটুকু বলতে শেষ, এই যে এই অংশটুকু লাগবে। আর যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে এখন আর এইটুকু লাগবে না, ঠিক আছে? আমরা এখন পূর্ণ স্বাধীন। তাহলে আমাদের এই উপরের অংশটুকু ডিজাইন করতে হবে, এই বাকি অংশটুকু যে লেখালেখি আছে এইটা করতে হবে না, এটার প্রয়োজন নেই। তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি আমরা, এই ডিজাইনের মধ্যে কি কি আছে একটু আলোচনা করা যাক। প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড দুই ধরনের। কয় ধরনের বললাম? দুই ধরনের। একটা হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড। ধরো আমি এখানে একটা কিছু ড্র করলাম, এটা ধরলাম এই কালার, ঠিক আছে? আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড নিলাম, শেপ নিলাম, এইটাকে আমি এই ধরনের করে দিলাম। আচ্ছা, খেয়াল করো এখানে ব্যাকগ্রাউন্ড দুই ধরনের, আমি যে বললাম দুই ধরনের ব্যাকগ্রাউন্ড কি কি। একটা হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড, আমি লিখে দিই, লিখে দিলে অনেকের মনে থাকতে সুবিধা হবে। একটা হচ্ছে বাংলায় লিখে দিই, সলিড ব্যাকগ্রাউন্ড। সলিড ব্যাকগ্রাউন্ড জিনিসটা কি আসলে? সলিড ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝাচ্ছি একটু, একটা হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এই দুইটা নাম মনে থাকবে। সলিড ব্যাকগ্রাউন্ডের বৈশিষ্ট্য কি? এটা একেবারে এক কালার, আমরা বলতে পারি একবারে এক কালার প্লেন, এর ভেতরে আর কোনো কালার নাই, আর কোনো ধরনের কোনো ঝিকঝাক বাতি টাতি নাই, কিচ্ছু নেই, একদম সলিড, ঠিক আছে? আর গ্রেডিয়েন্ট কালারে এখানে মাল্টিপল কালার থাকতে পারে একই ব্যাকগ্রাউন্ডের ভেতরে, এক পাশে সাদা, এক পাশে কালো, এক পাশে সবুজ, আরেক পাশে হলুদ, এই ধরনের আমরা আমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারি। তাহলে আমরা আমাদের যে পৌরসভার প্যাডটা আছে এখানে যেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এটা কি ব্যাকগ্রাউন্ড? এই যে প্রকার নিয়ে আলোচনা করলাম, এটার পরে কি রেজাল্টটা এটা হওয়া দরকার উচিত? খুবই সিম্পল, আমি এখানে বুঝিয়ে দিলাম সলিড ব্যাকগ্রাউন্ডের প্রকার কি। যদি সলিড হতো এইটা, তাহলে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরাটাই নীল থাকতো, তাই না? কিন্তু ঘটনাটা কি হয়েছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, যার ফলে এক পাশে সাদা আর এক পাশে নীল। তাহলে এই জিনিসটা আমাদের একটু মাথা খাটাইতে হবে, বুঝতে হবে আমার কখন কি ধরনের ব্যাকগ্রাউন্ড দরকার। তারপরে কি আছে, আমাদের ঘোড়াঘাট পৌরসভার একটা লোগো আছে। এখন দেখো, লোগো তো আর তুমি বানাবা না, একটা বড় প্রতিষ্ঠানের লোগো আগে থেকে রেডি করাই থাকে, সেইটা তোমাকে সংগ্রহ করতে হবে। এখন অনলাইন থেকে সংগ্রহ করা যায়, আগে সংগ্রহ করাটা কষ্ট ছিল। আগে একটা প্রতিষ্ঠান আসলে তাকে বলতে হতো ভাই লোগো দেন। আর এখন যেহেতু অনলাইনে অ্যাভেলেবেল, দেখা যায় সবারই ফেসবুক পেজ আছে, সেখানে তাদের প্রতিষ্ঠানের লোগো আপলোড করে রাখে, তাই না? একটা ওয়েবসাইট আছে, লোগো আপলোড করতে হয়। তো আমরা অনলাইন থেকে এই লোগোগুলো সংগ্রহ করতে পারবো। তারপরে কিছু টেক্সট আছে, লেখা আছে, সময় মতো পুরো কর পরিশোধ করুন,
অমুক তমুক ব্যাপার স্যাপার ঘোড়াঘাট পৌরসভা কার্যালয় ইত্যাদি। এখানে ইমেইল আছে, এরপরে ফোন নাম্বার, যোগাযোগের বিষয়গুলো আছে আর কি। তো এই লেখালেখি নিয়ে তো আর কোনো সমস্যা নাই, জটিলতা আছে কি। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কিছু আইকন আছে। দেখো এখানে কল আইকন, এখানে গ্রামীণ ফোনের যে লোগো আইকনটা আছে সেটা, আবার এখানে স্টার মার্ক আছে, ঠিক আছে। এই জিনিসগুলো তো আমাদেরকে দিতে হবে, বানাইতে হবে নাকি। এগুলা কিভাবে তৈরি করা যায়, কোন জায়গায় পাওয়া যাবে, এই জিনিসগুলো শিখব। তাহলে প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার, আমরা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তার জন্য আমরা এইদিকে আসি, আর এই যে সলিড গ্রেডিয়েন্ট, এই দুইটাকে আপাতত আমরা এদিকে সরিয়ে রাখলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে আমাদের যে জিনিসটা লাগবে, শেপ লাগবে। কি লাগবে? শেপ টুল। এই শেপ টুলে যদি আমি ক্লিক করি, এখানে আরও অনেকগুলো অপশন আসবে, রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। এই যে কয়েকটা তোমার শেপ এখানে দেখতে পাচ্ছ, এই কয়টা শেপ দিয়েই অসংখ্য শেপ তৈরি করা যায়, ঠিক আছে। এই কয়টা শেপের ব্যবহারের মাধ্যমে অসংখ্য শেপ তৈরি করা যায়। আর গ্রাফিক ডিজাইনে যত ডিজাইন আছে সবই হচ্ছে শেপের খেলা। শেপ দিয়েই তোমাকে ইউনিক ডিজাইন করতে হবে। আমরা যদি শেপের একটু ডিজাইনগুলো দেখি, এই যে এখানে একটা শেপ ব্যবহার হয়েছে না, এটা কিন্তু এই ডিজাইনটা শেপ, এটা বুঝতে হবে। এইখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ নিচে, এটাও শেপ। শেপ ছাড়া তুমি ডিজাইন কল্পনাই করতে পারবে না, সব জায়গায় শেপ, ঠিক আছে। যেমন আমরা ভাত ছাড়া খাবার কল্পনা করতে পারি না, সেম আমাদের ডিজাইনের ক্ষেত্রেও সেম একটা ব্যাপার হয়ে গেছে। তাহলে আমরা এমনিতেও যদি একটু শেপ লিখে সার্চ করি, তীর্থ বুঝতেছো? না বুঝলে হ্যাঁ বলিও, হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে কিছু 2D জিওমেট্রিক শেপ আছে। আমি একটু শেপের ভেতরেও গেলাম, ক্লাসটা একটু লম্বা করতে চাচ্ছি। কোনো অসুবিধা আছে? ক্লাসটা একটু লম্বা করি, তাহলে ডিপলি আলোচনা করা যাবে। আমি ব্যাকগ্রাউন্ড তৈরির আগে এই জিওমেট্রিক শেপগুলো নিয়ে একটু কাজ করি, সুবিধা হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে প্রত্যেকেই বলে দিবা, ক্লাসটা রেকর্ড থাকবে। আর এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই কদিন যে কটা ক্লাস হইলো তার ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট এইটা। আর প্রতিনিয়ত পরের যে ক্লাসগুলো আসবে আজকের থেকে পরেরটা আরও বেশি ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কয়েকটা শেপের ধরনে আমরা এখানে পাচ্ছি। একটা হচ্ছে কি সার্কেল, ওভাল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, তারপরে এটা কী রে, আমার তো দাঁত ভেঙে যাচ্ছে। তারপরে কি রম্বস, আরও কিছু টাইপের আছে। যাই হোক, এত কিছু বলার সময় নাই। এই শেপগুলো আমাদেরকে তৈরি করতে হবে। এই যে এখানে 4-5টা আমরা টুলস দেখতেছি, এই কটা টুল দিয়ে পারবো না? না শিখলে কেমনে পারবো? আগেই পারবো, আগে শিখি, শেখার পর পারবো। তাহলে এখানে আমরা যে সার্কেল দেখতে পাচ্ছি, সার্কেলের জন্য আমাদের ইলিপস টুল আছে, ঠিক আছে। আমি এখানে একটা সার্কেল ড্র করি, এটা হচ্ছে আমাদের সার্কেল। এটার কালারটা আমি সবগুলার কালার আমি হচ্ছে সলিড কালার ইউজ করব। কি কালার ব্যবহার করব? সলিড কালার, সিঙ্গেল একটা কালার ইউজ করব, হলুদের মতো কালার ইউজ করি, দেখতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে সার্কেল তৈরি করলাম। তারপরে কি আছে? ওভাল। ওভাল কেমনে তৈরি করে? আচ্ছা, সার্কেল তৈরি করার সময় একটা জিনিস বলি নাই তোমাদেরকে, সেটা হচ্ছে সার্কেল তৈরির সময় অবশ্যই তুমি এখান থেকে টুল নিলা, ক্লিক করার পরে যখন এটাকে টানবে তখন অবশ্যই শিফট ধরে টানতে হবে, ঠিক আছে। হ্যাঁ, চতুর্দিকে সমান আসবে। আর যদি শিফট না ধরি, ওভালের ক্ষেত্রে আমাদের শিফট ছেড়ে দিতে হবে, তখন আমরা এইভাবে ডিম করে ফেলবো। কথা বোঝা গেছে? আর যদি শিফট ধরে করি তাহলে কিন্তু এই ওভালটা করা সম্ভব নয়। তারপরে কি আছে? আমাদের ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেলের জন্য আমাদের ইউজ করতে হবে হচ্ছে পলিগন টুল। কী টুল এটা? পলিগন। এই এক টুল দিয়ে মানে হাজার হাজার আইকন তৈরি করা যায়। সো আমরা পলিগন টুল নিলাম, নেওয়ার পরে স্বাভাবিক পলিগন টুল কেমন হয়? এইরকম। এটা হচ্ছে পলিগন টুল, ঠিক আছে। সাপোজ এইটা হচ্ছে পলিগন টুল, এইটা হচ্ছে ওভাল টুল। আমি এখান থেকে কালারগুলো এই কালারই সিলেক্ট করি। তাহলে এটা হচ্ছে আমাদের পলিগন টুল। এইটাকে আমরা ট্রায়াঙ্গেলে রূপান্তর করব। ট্রায়াঙ্গেলে রূপান্তর করতে গেলে আমাদের এটাকে আবার ডিলিট করতে হইলো। আমি এখান থেকে পলিগন টুলে আবার ক্লিক করলাম। এটাকে যখন টানবো, শিফট ধরে টানতেছি, টেনে একটু নেওয়ার পরে আমি ছেড়ে দিব, শিফট ছেড়ে দিব, ঠিক আছে।
ছেড়ে দেওয়ার পরে আমাদের যে ডাউন অ্যারো আছে, আপ ডাউন অ্যারো আছে না, কিবোর্ডের যে আপ ডাউন অ্যারো আছে, আমি যদি ডাউন অ্যারো প্রেস করি এটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে, মানে ত্রিভুজ হয়ে যাবে। বোঝা গেছে? ত্রিভুজ হইলো, ছেড়ে দিলাম এটা। তাহলে আমরা ট্রায়াঙ্গেলও তৈরি করলাম। আর কি আছে? স্কোয়ার আছে। স্কোয়ার তো খুবই সহজ। রেক্টেঙ্গেল টুল নিলাম, এখন শিফট ধরে আমি যদি টানি এটা স্কোয়ার হবে, আবার শিফট ছেড়ে দিয়ে যদি টানি তাহলে কিন্তু রেক্টেঙ্গেল হয়ে যাবে। তাহলে আমাদের শিফট ধরে টানতে হবে। তাহলে আমরা আমাদের এই যে স্কোয়ার শেপ যেটা, এটা পাচ্ছি। আবার এইটাকে একটু কপি করে নিয়ে যদি আমি এটাকে রেক্টেঙ্গেল শেপ বানাইতে চাই, জাস্ট একটা কোণা টেনে বড় করে দিলেই এটা রেক্টেঙ্গেল হয়ে যাচ্ছে। তো রেক্টেঙ্গেলের বৈশিষ্ট্য কি? আমাদের যেইটার দুইটা বাহুই সমান থাকে, যে কোনো দুইটা বাহু সমান থাকবে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল। আর স্কোয়ারের কি? যার চারটা বাহুই সমান, চার কোণই সমান, সেটা হচ্ছে স্কোয়ার। তারপরে আছে হচ্ছে প্যারাল। আচ্ছা, এখন এই যে দেখো এখানে একটা শেপ আছে, এটা কিভাবে করে? এটার জন্য তো এখানে কোনো টুল নাই, আছে নাকি? এটার জন্য কোনো টুল আছে? নিজেরা পরে গল্প করবা। এই যে প্যারালালোগ্রাম, এইটা আমরা যে করব, এটার জন্য কোনো টুলস আমাদের এখানে নাই। তাহলে এটা কেমনে করব? এইটা করব আমরা রেক্টেঙ্গেল শেপ ব্যবহার করে। এই রেক্টেঙ্গেল শেপটাকে কপি করলাম। যে কোনো শেপ বা এখানে যে কোনো টেক্সট লেখার পরে ওইটাকে কপি করা যায়। কিভাবে কপি করে? কন্ট্রোল ওয়াল্টার বাটন একসাথে প্রেস করে মাউস দিয়ে ক্লিক করে ধরে টানলেই কপি হয়ে যায়। মনে থাকবে? আচ্ছা, এখন দেখো আমরা এটাকে প্যারালালোগ্রাম একটা শেপের আকৃতি দিব। এটার জন্য আমাদের এই যে মাথাটা বাঁকা করতে হবে, এই ধরনের, মানে ডান দিকে হেলে গেছে এই টাইপের একটা ইফেক্ট আনতে হবে। এইটার জন্য খেয়াল করো, আমি যখন এই শেপে ক্লিক করছি, সিলেকশন টুল দিয়ে আমি এটাকে ক্লিক করছি। এটার যদি একটু পয়েন্টগুলো দেখো, কয়টা পয়েন্ট দেখা যাচ্ছে? 8টা পয়েন্ট। এই পয়েন্টগুলোকে আমাদেরকে এডিট করতে হবে। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে এডিট করছি এডিট পয়েন্টসের ব্যবহার করে, সেম এইটাকে এডিট করতে গেলে আমার এখানে এখন শেপ সিলেকশন টুল ধরা আছে। এটা ডান পাশে আরেকটা টুল আছে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল কাজটা কি করবে? প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদাভাবে ধরতে পারবে। ধরো আমি এখন এই পয়েন্টকে ধরে যদি ক্লিক করে টানি, এই যে এই পয়েন্টের উপরে একটা ক্লিক করলাম, করার পরে এটাকে ধরে যদি আমি টানি এই মাথাটা বাঁকা হবে। ঠিক আছে? আবার যেই দিকে নিয়ে যাব সেদিকেই যাবে। বুঝতে পারছো? মানে এখানে তোমার পূর্ণ স্বাধীনতা আছে, কোনো টেনশন নেই। তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, আমার এখানে যেহেতু দুইটা মাথাই বাঁকা হবে, নাকি একটা? দুইটা। তাহলে আমি এই পয়েন্টে একটা ক্লিক করব, যে কোনো একটা পয়েন্টে এই মাথায় একটা ক্লিক করলাম, এরপরে শিফট ধরে, কি ধরে? শিফট ধরে এই পয়েন্টেও ক্লিক করব। শিফট ছাড়া ক্লিক করা যাবে না। শিফট ধরে ক্লিক করলে হবে কি, দুইটাই একসাথে সিলেক্ট হবে। আর শিফট যদি ছেড়ে দিয়ে আমি ক্লিক করি, ধরো এখানে ক্লিক করছি আবার এখানে ক্লিক করছি, তখন এইটা আবার ডিসিলেক্ট হইলো, এটা সিলেক্ট হইলো। এখন এই দুইটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরার পরে আমি আমার যে রাইট অ্যারো আছে কিবোর্ডে, রাইট অ্যারো যদি প্রেস করি এটা বাঁকা হয়ে যাবে। বুঝা গেছে? তোমরা একটু রাইট অ্যারো লেফট অ্যারো প্রেস করে দেখো তো, এক এক করে করো, পিছনের ওরা আগে করো। করতেছো? হচ্ছে? আচ্ছা, তোমাদের ওইটাতে মনে হয় হবে না। আচ্ছা, তোমরা দেখো তো, হচ্ছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওইটা হয়তো এনিডেক্সে কানেক্ট, তো এই জন্য হয়তো বা এখন প্রবলেম হচ্ছে। তাহলে আমরা প্যারালালোগ্রাম একটা শেপও তৈরি করতে পারলাম। এরপর আছে রম্বস। দেখো রম্বসটা কি? আমাদের এই যে স্কোয়ার যে শেপটা আছে এইটাকে আমাদের বাঁকা করে ফেলতে হবে। কথা কি বুঝতে পারছো? আমরা যেমন রেক্টেঙ্গেলকে বাঁকা করে প্যারালালোগ্রাম করলাম, সেম এই স্কোয়ারটাকে বাঁকা করলে আমাদের রম্বস হয়ে যাবে। তো আবার সেম ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করলাম শিফট ধরে, এরপরে আবার রাইট অ্যারো প্রেস করলে রম্বস হয়ে গেল। এই কনসেপ্টগুলো তোমাদের কাজে দিবে, এই কনসেপ্টগুলোর মনে রাখতে হবে। এরপরে সেম আরেকটা আছে হচ্ছে ট্র্যাপিজয়েড। ঠিক আছে? এইটাকে কেমনে ইউজ করা যায়, কিভাবে করা যায়? সেম ওই একই জিনিস। তুমি আবার একটা রেক্টেঙ্গেল এখানে শেপ ইউজ করলা, নেওয়ার পরে এবার একটা করে মাথা ধরতে হবে।
ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এই মাথাটাকে ধরে আমি যদি ডান দিকে প্রেস করি, ধরো 10টা প্রেস করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 বা এইভাবে টেনে দিলাম। আবার এই মাথাটাকে ধরে লেফট অ্যারো প্রেস করলাম, ভেতরের দিকে দিলাম, তাহলে ওইটার মতো হচ্ছে না? এটার মতো হচ্ছে। এইটা করার আরও অনেক ওয়ে আছে, বাট আমরা এই ওয়েতেই দেখলাম ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এরপরে কি আছে, কাইট আছে, ঘুড়ির মতো করতে হবে। তো ঘুড়ি করা কি খুব কঠিন ব্যাপার মনে হচ্ছে এখন? আমরা এখানে আরেকটা পলিগন টুল নিব, পলিগন টুল শিফট দিয়ে প্রেস করে ধরে কি আসছে, এটা ত্রিভুজ আসছে। তো ত্রিভুজের তো এখানে কোনো কাজ নাই, আমরা আপ অ্যারো প্রেস যদি করি, এই যে কাইটের মতো অপশন চলে আসছে। এই যে এটা নিলাম, একটা মনে করো স্কোয়ারে নিলাম, পলিগন টুল দিয়েও নিতে পারি অথবা পলিগন ছাড়াও নিতে পারি। নেওয়ার পরে এটাকে আমরা এই যে মাউসের রাইট বাটন না সরি সিলেকশন টুল ব্যবহার করলে এখানে যদি তুমি কোনাকানিগুলোতে আসো, এটাকে বাঁকানোর সিস্টেম পাবা, ঠিক আছে, ঘোরানো যাবে। তাহলে আমি এখন মাউসটাকে ক্লিক করে ধরে শিফট ধরতে হবে, শিফট ধরে যদি এটাকে এইদিকে একটু টানি, এটা ঘুরে যাবে, ঠিক আছে। এখন আমার কাজ কি, ডিরেক্ট সিলেকশন টুল ধরে শুধু নিচের যে মাথাটা আছে এই মাথাটাকে ক্লিক করলাম, আপ ডাউন অ্যারো প্রেস করে এই মাথাটাকে লম্বা করে দিব, তাইলেই তো হচ্ছে নাকি? হয়েছে না? তাহলে কি কঠিন মনে হয়? পারা যাবে? আর কিছু করতে যাচ্ছে না, এখানে আরও কিছু আছে। এই যে এইটা হচ্ছে এখানে যে কটা শেপ ইউজ করা হয়েছে সব পলিগন টুল ব্যবহার করে, জাস্ট পলিগন টুল নিবা, এখানে প্রেস করলা, এটা শেপ আর্ট করার পরে ডাউন অ্যারো আপ অ্যারো প্রেস করলে দেখবা যে সব ওই টাইপের শেপ চলে আসছে, ঠিক আছে। এই যে সিম্পল ব্যাপার। সো এই যে জ্যামিতি আমরা পড়ে আসছি, এই জ্যামিতির যে জিওমেট্রিক শেপগুলো আছে এগুলো আমাদের ডিজাইনে এসে কাজে লাগতেছে। তোমরা জ্যামিতিতে নকল করছো, জ্যামিতিতে মুখস্থ করে আসছো, আসলে জ্যামিতি তো মুখস্থর জিনিস নয়, মুখস্থ করে শেখা যায় না। তো আশা করি এই শেপের দেখানো বিষয়গুলো তোমাদের কাজে আসবে। এখন আসি আমাদের প্যাড ডিজাইনে, এটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিব, 10 মিনিটের মধ্যে শেষ হবে, একটু দেখো। তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এই কোণা থেকে পেজের একদম এই কোণা থেকে নিয়ে শুরু করে ক্লিক করে ধরে এই কোণা পর্যন্ত আমরা একটা শেপ ড্র করলাম। একটু ছোটো হয়ে গেছে, বড় করে দিতে পারি কোণাকানিগুলো টেনে। বড় করার পরে এখন আমার এটাকে গ্রেডিয়েন্ট টুল করতে হবে, তাই না? গ্রেডিয়েন্ট শেপ নিয়ে আসতে হবে। নিচের দিকে থাকবে সাদা, যেমন পেজের সাথে যেন কালারটা মিলে গেছে। নাপিতের দোকানে গেলে আমরা বলি ভাই আমার ঘাড়ের সাথে যেন চুলগুলো মিলে যায়, ওইভাবে দেন, আর্মি শার্ট দিয়ে দেন। সেম এইটার ক্ষেত্রেও এই দিকে সাদা অংশ ধীরে ধীরে মিলে যাবে, আর উপরের দিকে থাকবে হচ্ছে আকাশি কালার বা নীল কালার। তো এটা করার জন্য আমরা কি করব, আমাদের শেপটাকে সিলেক্ট করব ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহারের মাধ্যমে। সিলেকশন করার পরে এইখানে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, গ্রেডিয়েন্ট টুল আছে। যে কোনো টুল যদি তোমরা নাম না জানো, টুলের উপরে মাউস রাখলে নামটা দেখা যায়, অথবা যদি এখান থেকে খুঁজে না পাও উইন্ডো মেনুতে যাবো, উইন্ডো মেনু থেকে নাম দেখবা গ্রেডিয়েন্ট কই লেখা আছে, গ্রেডিয়েন্ট দেখো আছে, কই আছে, এই যে এই গ্রেডিয়েন্টেও যদি আমরা ক্লিক করি তাহলে গ্রেডিয়েন্ট ওপেন হবে, ঠিক আছে, এই অপশনটা ওপেন হবে। এখন এই কালারের ভেতরে আমাদেরকে ক্লিক করতে হবে। আমি কালারের মধ্যে ক্লিক করলাম, খেয়াল করো এই কালারটা এখানে চলে আসছে। এখন কাজটা হচ্ছে আমার এখানে মূলত দুইটা কালারের অপশন দিছে, এক পাশে হলুদ দিছি আর এক পাশে নীল কালার আছে। আমি নীল কালারটা যেমন আছে তেমনই থাকবে রেখে দিলাম। আর এখানে যে হলুদ কালারটা আছে এই হলুদ কালারটাকে আমি ডাবল ক্লিক করে এখান থেকে এই যে আমার যে কালার পিকার আছে অথবা এখানে কালার অপশনও আছে, এই অপশন থেকে আমি যদি সাদা কালারের দিকে টেনে দেই তাহলে দেখবে আমার এটা সাদা হয়ে গেছে, ঠিক আছে। দেওয়ার পরে আমার এখানে কালার ঠিকঠাকই আসছে, বাট সমস্যাটা কি, উপর নিচে হতে হবে, বাট এটা সাইড থেকে আসছে, তাই না? এই সাইড থেকে আসছে কোনো ব্যাপার না। এবার গ্রেডিয়েন্ট টুলের কাজ তোমার শেষ, এইখানকার গ্রেডিয়েন্ট টুলের কাজ শেষ। এই পাশে একটা গ্রেডিয়েন্ট টুল আছে, এই যে এইটা। এখন এইটা তোমাকে ইউজ করতে হবে। তার আগে খেয়াল রাখবা আমার এই শেপটা সিলেক্ট আছে কিনা, শেপটা সিলেক্ট থাকতে হবে সিলেকশন টুল দিয়ে। এরপরে গ্রেডিয়েন্ট টুল এটাতে ক্লিক করতে হবে, করলে দেখো এবার একটা মানে
এমন একটা অপশন আসবে যেটার মাধ্যমে তুমি এটাকে উপর নিচ ডানে বামে বা যে কোনো দিকে করতে পারবা। একটা অপশন আসছে। এখন আমি যদি উপর থেকে নিচের দিকে এটাকে টানি, উপরে কি গেছে? সাদা গেছে, তাই না? তাহলে আমাকে নিচে থেকে উপরে টানতে হবে। আমি নিচে থেকে উপরে টানি। এবার কেমন দেখায়? চলবে? না চললে আমরা সাদাটাকে আরেকটু উপরের দিকে দিতে পারি। আমার মনে হয় এটা ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে বর্ডার দেখা যাচ্ছে না, আসলে এটা শেষটা কোথায়? এটার যে আউটলাইনটা এটা দেখতে পাচ্ছি না। আমরা এখানে একটা আউটলাইন করে দিতে পারি। কিভাবে পারি? আমরা চাইলে এখানে একটা লাইন অ্যাড করতে পারি। সাপোজ এখানে একটা লাইন সেগমেন্ট নিলাম, নেওয়ার পরে এখানে যেই এই শেপের শেষটা যেখান থেকে হয়েছে ওই জায়গায় এসে শিফট ধরে আমি একটা লাইন ড্র করলাম, আর্ট করলাম। আমরা যেভাবে ওয়ার্ডে লাইন নিছি এখানেও সেম আর্ট করার পরে আমি এখানে আমাদের যেই ইয়ে আছে কি বলে, এই যে স্ট্রোক কালার এখান থেকে শো করতেছে না, সমস্যা নেই। আমরা এখান থেকে ব্ল্যাক কালার বা যে কোনো একটা কালার আপাতত সিলেক্ট করে দিই। করার পরে আমাদের ফিল কালার দিয়ে কাজ হবে না। এখানে যে স্ট্রোক কালার আছে, দেখো এখানে দুইটা কালার অপশন আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। আমাদের ওয়ার্ডের মতো একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে আউটলাইন কালার। ঠিক আছে, মনে করো এটা শেপ ফিল আর এটা হচ্ছে শেপ আউটলাইন। তাহলে নিচের যে আউটলাইনটা আছে এই আউটলাইনে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে একটা কালার পিক করব। ধরো এখান থেকে নীল কালার নিলাম, ওকে করলাম। করার পরে এটা যদি তারপরেও যদি না আসে, দেখা যাবে আমাদের এটা যদি উপরে চলে আসে কালারটা, তাহলে এইখানে একটা সোয়াপ অপশন আছে। এই সোয়াপে ক্লিক করলে উপরের কালারটা নিচে যাবে, নিচের কালারটা উপরে যাবে। ঠিক আছে, এখন আমি এখানে একটা লাইন নিলাম, লাইনটা আমার চিকন হয়ে গেছে, খেয়াল করো। লাইনটা আমি মোটা করতে চাই। মোটা কিভাবে করব? লাইনে ক্লিক করলাম, করার পরে এখানে আমার স্ট্রোক কালার আছে এবং পাশেই স্ট্রোকের একটা তোমার ওয়েট আছে, মানে তুমি কত মোটা করতে চাও এটা এখান থেকে করতে পারবে। তাহলে আমার স্ট্রোকটা আমার যদি একটু বাড়ায় দেয়, এখানে ক্লিক করে উপরে ক্লিক করলে আপ হবে, নিচে ক্লিক করলে ডাউন হবে। তাহলে আমার যতটুকু দরকার এখান থেকে কিন্তু আমি ছোট বড় করতে পারি। তা আমি ধরলাম আমার 2 পয়েন্ট থাকলে এনাফ, ঠিকঠাক আছে। ব্যাস, এইটা করার পরে আমি এটাকে এই দুইটাকে সিলেক্ট করব। আমাদের সিলেকশন টুল, যেটা সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে সিলেক্ট করলাম। করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। কি দিয়ে গ্রুপ করলাম? কন্ট্রোল জি শর্টকাট। আমরা চাইলে এইভাবে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলেও গ্রুপ করতে পারবো। তাইলে গ্রুপ করার পরে আমি কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিব। লক করলাম। কি করলাম? লক করলাম। লক কেন করলাম? হ্যাঁ, আমরা যেহেতু এটার উপরে আরও কাজ করব, লিখব, এটার উপরে আমরা লোগো নিয়ে আসবো, এটার উপরে আরও বিভিন্ন কাজ থাকবে। তো ওই কাজগুলো করতে গেলে যেন এটা আমরা ধরতে না পারি, ডিস্টার্ব না হয়। দেখা গেছে আমি একটা লোগোকে টানছি বাট এইটা সরে গেল, সমস্যা না? এটা যেন না হয়, এটার জন্য আমরা এই আমাদের শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিছি। পরে আবার এটাকে আনলক করব আমাদের কাজ শেষ হয়ে গেলে। তাহলে এখন আমাদের যে জিনিসটা লাগবে, পৌরসভার একটা লোগো লাগবে। তাহলে লোগো নিয়ে আসি। লোগো কোথায় পাওয়া যায়? গুগলে পাওয়া যায়। এখানে আমরা লিখে সার্চ করি ঘোড়াঘাট পৌরসভা। লোগো আসছে, এখানে ক্লিক করলাম। লোগোটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এরপরে আমরা এখানে ডেস্কটপে সেভ করে নিলাম। ডাউনলোড হইল। এই ডাউনলোড ফাইলটাকে টেনে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে গেলাম। লোগো আসছে, কিন্তু একটা সমস্যা আছে এর সাথে। কি সমস্যা বলতে পারবা? বড় কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটার পেছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করে নিতে হবে। রিমুভ কিভাবে করা যায়? remove.bg থেকে রিমুভ করে নিয়ে আসা যায়। অনলাইন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে সেখান থেকে রিমুভ করা যায়। আবার চাইলে ফটোশপ ব্যবহার করেও এই সাদা অংশটুকু রিমুভ করে নিয়ে ইলাস্ট্রেটরে কাজ করা যাবে।
ইলাস্ট্রেটরেও করা যাবে। সেক্ষেত্রে আমাদের ইলাস্ট্রেটরে এটাকে আনার পরে এটাকে ট্রেস করতে হবে। এই আমরা যখন ইমেজটাকে সিলেক্ট করব, ইমেজ ট্রেস নামে একটা অপশন পাবো। এই ইমেজ ট্রেসে যদি ক্লিক করি, ট্রেস হয়েছে বাট সমস্যা, কালারগুলো চলে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আবার ফেরত আসলাম। ইমেজ ট্রেসের ডান পাশে যেই অ্যারোটা আছে, ডাউন অ্যারো, এখানে ক্লিক করে আমরা এখানে লো ফিডেলিটি ফটো করে দিব। তাহলে এবার দেখো এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে, বাট লেখাগুলো একটু কেমন যেন হয়ে গেল, তাই না? কন্ট্রোল জেড আবার দেই। ইমেজ ট্রেস থেকে আমরা এটাকে হাই ফিডেলিটি ফটো করে দেখি কী রেজাল্ট আসে। এটা আরও খারাপ। তার মানে আমাদের উচিত হচ্ছে এটাকে অনলাইন থেকেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়ে আসা। ঠিক আছে, তাহলে আমরা remove.bg-তে যাই। এখানে ছবি, রাতে ঘুমাওনি? আচ্ছা, এখানে ছবিটা আপলোড করলাম। একটু শেষের দিকেই চলে আসছি আমাদের ক্লাসটা। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হোক, সাথে আমাদেরকে ইনহ্যান্স করতে হবে, মানে ফটোর কোয়ালিটিটা বাড়াইতে হবে। ঠিক আছে, ইনহ্যান্স ফটোতে গেলাম, আমাদের যে কাট আউট প্রো, এই টুলসে গেলাম। এরপরে আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো এটাকে ডাউনলোড করি। ডাউনলোড করলাম। এবার এইখানে এসে এই ইনহ্যান্সার যেটা আছে এখানে লগ ইন করে নিয়ে আমরা এটাকে একটু আপ স্কেল করে নিই যেন ক্লিয়ার দেখা যায়। ঘোলা ছবি দিয়ে কাজ করলে পরবর্তীতে নিজেদের কাছে ডকুমেন্টগুলো সুন্দর লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা যেটা ডাউনলোড করলাম ওইটাকে এখানে ছেড়ে দেই, এটা একটু আপ স্কেল হয়ে যাবে। তাহলে এটা আপ স্কেল হইল। এখন ক্লিয়ার দেখায় না, পানির মতো ঝকঝকা। এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করে আমরা এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাই। এখন কাজ করতে ভালো লাগবে। একটা ডকুমেন্ট নিয়ে যখন আমরা কাজ করব, একটু দেরি হলেও ডকুমেন্টটা যেন ফ্রেশ হয়, একটু সুন্দর হয়, এই চেষ্টাটা করব। কারণ একটা ডকুমেন্ট করব, একবারই করব, এটা তো বারবার করব না, তাই না? একটু সময় নিয়ে করতে পারলে ভালো। তাহলে আমি আমার যে ঘোড়াঘাট পৌরসভার যেই লোগোটা ছিল এটাকে টেনে ছোট করলাম, জায়গা মতো যতটুকু করা দরকার। আশা করি এতটুকুই ঠিক আছে। পরে প্রয়োজন পড়লে আরও একটু ছোট বড় করা যাবে। এখন কি লিখতে হবে আমাকে? ঘোড়াঘাট পৌরসভা কার্যালয়, তার উপরের লেখাটা আগে লিখতে হবে। সময় মতো পৌরকর পরিশোধ করুন, আপনার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন, এটা লিখি। লেখার জন্য আমরা ইউজ করব হচ্ছে টাইপ টুল। টাইপ টুল নিলাম, এখানে একটা ক্লিক করি, আমার টাইপ চলে আসছে। আর এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেই। আমি যেহেতু ইউনিকোড দিয়ে লিখতেছি, এটাকে আমি কালপুরুষ করে দিই। সময় মতো পরিশোধ করুন। আর কি আছে? আপনার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন। চাইলে এটা এক লাইনেও লেখা যায়, আবার চাইলে আলাদা আলাদা করেও লেখা যায়। ঠিক আছে, যেহেতু এখানে মাঝখানে আমাদের স্টার আছে, আমরা চাচ্ছি এটাকে আলাদা আলাদা করে লিখে পরে একসাথে একটু ফাঁকা ফাঁকা করে বসাই দিব। আপনার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন।
আর কি আছে, আপনার শিশুকে বিয়ে দিন। এটা তো আছে আপনার শিশুকে বিয়ে দিন। সময় মতো জন্ম মৃত্যু নিবন্ধন করুন। খিরে উকি ঝুঁকি দিচ্ছ কেন? নিবন্ধন করুন। আচ্ছা থাক, এখানে বানান টানান ভুল হইলেও কিছু করার নাই আপাতত। এবার আমরা লেখাগুলোকে সাজাবো। এটাকে এতটুকু রাখলাম, এইটাকে এতটুকু ফাঁকা রাখলাম, আর একটা লেখা আছে এটাকে শেষে দিয়ে এতটুকু রাখলাম। এবার এই কয়েকটা লেখাকে সমান করতে হবে, তাই না? কয়েকটা লেখা যেই কটা আছে সিলেকশন টুল দিয়ে সব কটা লেখাকে সিলেক্ট করলাম। করার পরে এখানে অ্যালাইনমেন্ট নামে একটা অপশন আছে, খুবই গুরুত্বপূর্ণ। অ্যালাইনমেন্টে গেলাম, এইখান থেকে আমাদের এই যে ডান পাশের যেই আমাদের ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আছে, এই সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। তাইলে সবগুলো লেখা এক সমান হবে মাঝ বরাবর, ঠিক আছে? অথবা আপ করেও দিতে পারি, যেটা খুশি। এখানে থেকে যে কোনো একটা দিলেই হবে। দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখানে আবার ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটও করতে হবে। হরিজন্টালি আমরা ডিস্ট্রিবিউট করলাম, বাট এটা সমস্যা করতেছে। আচ্ছা, এখানে যে ফাঁকা অংশটুকু রাখছি এটার ভেতরে স্টার দেওয়া যাবে না? যাবে, কিন্তু লেখাগুলোকে ছোট করতে হবে। এবার কন্ট্রোল জি দিয়ে লেখাটাকে গ্রুপ করলাম। করার পরে আমাদের এই লেখাটা তো অনেক বড় হয়ে যাচ্ছে এখানকার থেকে, তাই না? আমরা লেখাটাকে সিলেক্ট করে এক কোণা থেকে শিপ ধরে টেনে এটাকে পেজের ভেতরে ঢুকাই দিলাম। ঠিক আছে? এখন এই জায়গায় বানান ভুল আছে, বানানটা ঠিক করে দিই। ব্যাস, লেখাটা ঠিক আছে। এখন আমাকে এখানে স্টার বসাইতে হবে। আর এই লেখাটার কালার কি আছে? সাদা কালার আছে। এখান থেকে আমরা সাদা করে দিই, এইভাবে টানলে সাদা হয়ে যাবে। ব্যাস, সাদা হলো। এখন আমাদের হচ্ছে এখানে স্টার বসাইতে হবে। স্টার নেওয়ার জন্য আমাদের এখানে যে শেপ টুল আছে, শেপ টুলে গেলাম, এখান থেকে স্টার টুল আছে, শিপ ধরে ছোট্ট একটা স্টার এখানে নিয়ে আসলাম। শিপ ধরে আরও ছোট করি যতটুকু লাগে। আরও ছোট করতে হবে, করলাম, বেশি ছোট হয়ে গেল। শিপ ধরে আর একটু বড় করি। ব্যাস, আমার মনে হয় ঠিক আছে এখন। তাইলে এই যে যেটা নিলাম এই শেপটাকে কপি করে টেনে এখানে আরেকটা বের করি, শিফট ধরে একদম কপি যে করলাম, শিফট ধরে ওয়াল্টার শিফট এবং কন্ট্রোল তিনটা বাটন একসাথে প্রেস করে ধরে কিন্তু টানতেছি। হ্যাঁ, তারপরে এখানে একটা বসাই দিলাম। আর একটা কোথায় বসাইতে হবে? এখানে নাকি? আর একটা হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, তাহলে এখন এই কটাকে কালার করে দিতে হবে। এখানে মিসিং হয়েছে, আচ্ছা দিলাম। এখন এটাকে কালার করতে হবে নাকি? এই সব কটাকে ধরি একসাথে, শিফট ধরে সিলেক্ট করে এটাকে হলুদ কালার করে দিই। ঠিক আছে? আর কি করতে হবে? লিখতে হবে ঘোড়াঘাট পৌরসভা। লেখার জন্য আমরা আবার টাইপ টুল নিলাম, নেওয়ার পরে এখানে আবার ক্লিক করি। এখন এখানে লিখি ঘোড়াঘাট পৌরসভা। লেখার পরে এই লেখাটাকে টেনে বড় করি, যত বড় দরকার বড় করলাম। লেখাটাকে বোল্ড করতে হবে, এখানে বোল্ড করার অপশনে আমরা এটার স্ট্রোকটা বাড়াই দিব। স্ট্রোক পরে বাড়াবো, তার আগে দেখতে হবে এটার কালার হচ্ছে মেইন কালার কি? লাল কালার। আর পেছনে কি কালার? লেখার পেছনে কি কালার দেখা যায়? লেখার পেছনে সাদা কালার। তাহলে আমরা এই ঘোড়াঘাট পৌরসভা ধরলাম, আমরা এখান থেকে লাল কালার সিলেক্ট করে দিলাম, লেখার কালার একটু গাঢ় লাল করি। আর এটার পেছনে সাদা কালার করে দেবো। সাদা করার জন্য আমরা স্ট্রোকে যাব, বা এই যে নিচের যে এখানে স্ট্রোক আছে, স্ট্রোকে ডাবল ক্লিক করে এখান থেকে সাদা কালার সিলেক্ট করে দিব।
বাট দুইটাই সাদা হয়ে গেছে, খুবই দুঃখজনক ব্যাপার। সাদা করলাম বাট স্ট্রোকটা অনেক বড় হয়ে গেছে, বুঝছো? স্ট্রোকটা একটু কমাইলে আবার স্ট্রোক দেখাই যায় না, কি একটা মুসিবত। আচ্ছা একটা কাজ করি তাহলে, এটাকে আরেকটা কপি করি, লালটা উপরে থাকলো, পিছনে যেটা আছে এটাকে সাদা করে দিই। এটাকে এখান থেকে সাদা করি, সাদা করলাম আর স্ট্রোকটা বাড়ায় দিই, ওটার স্ট্রোক বাড়াইলাম। এবার এই দুইটা লেখা একসাথে ধরে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, তাহলে ওই সাদাটার যে স্ট্রোক বাড়াইছে ওটা নিচে থাকলো, বাড়তি অংশটুকু এখন ভালো দেখা যাচ্ছে। তাহলে এইটাকে আমরা কি হয়েছে, কি জিনিস বলো না, বলতেই হবে, বলো। হুম, লোগো ওইটা একটা লোগো, এইটা আর একটা লোগো হয়ে গেছে। এখন ওইটা হয়তো এক জায়গা থেকে সংগ্রহ করা, এটা আরেক জায়গা থেকে। তীর্থ কি বলতে চাচ্ছিলা বলো, নির্ভয়ে বলো, তোমাকে কেউ মারবে না। তা দেখে এখন কি বুঝলা? তাহলে এখানে ঘোড়াঘাট পৌরসভা কার্যালয় লিখে দিলাম, ঠিক আছে। এটা আর একটু সরাই দেই, লেখাটা আর একটু বড় হবে। তারপরে এখানে আছে হচ্ছে ঘোড়াঘাট দিনাজপুর ঠিকানা, আর একটা টাইপ টুল নেই, এখানে লিখি ঘোড়াঘাট দিনাজপুর। এটাকে আরেকটু বড় করে দেয়। এটার কি কালার আছে? নীল কালার, খেয়াল করো নাই তোমরা, মানে নেভি ব্লু কালার আর কি, এই যে। আচ্ছা তারপরে আর কি আছে, আমাদের ইমেইল আছে আর হচ্ছে অফিসের ফোন নাম্বার আছে, লাস্ট এই অপশনটা, এটা করলেই শেষ। তাহলে এইটা আমরা আবার টাইপ টুল নেই, এখানে ইমেইলটা প্রথমে লিখি। ইমেইল কি, ধরো আমরা এখানে একটা দিয়ে দিলাম আর কি, ঘোড়াঘাট পৌরসভা @gmail.com। আমি এখানে কন্ট্রোল ওয়াল্টার ভি প্রেস করলে বিজয় অটোমেটিক লেআউটটা চেঞ্জ হয়। হ্যাঁ তোমাদের কন্ট্রোল ওয়াল্টার একসাথে ধরে ভি বাটনটা প্রেস করবা। হুম, হ্যাঁ। আচ্ছা এখানে আর একটা টাইপ টুল নেই, নিয়ে এখানে আবার ক্লিক করি। এখানে বাকি যে ফোন নাম্বার আছে, কি কি আছে দেখি, অফিস আর হচ্ছে ফোন নাম্বার। এটাকে কপি করে আমি এখানে ফোন নাম্বার লিখব। এখানে একটা ফোন নাম্বার লিখলাম, আর একটা নাম্বার লাগবে, এটাকে কপি করি। এবার এই কয়টা লেখার কি কালার আছে, নীল কালার আছে, আমরা এই আইড্রপার টুল সিলেক্ট করে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। তাহলে এইটা এখানে বসবে, অফিসটা বসবে এখানে, এবং লেখাটা এখানে, এই নাম্বারটা বসবে, সেম এই নাম্বারটা আরেকটু ফাঁকা হয়ে এখানে বসবে। এবার এই কটাকে সিলেক্ট করে দিয়ে আমরা অ্যালাইনমেন্ট থেকে কি করব, এই দিক থেকে সেন্টার করে দিলাম। হ্যাঁ, এখন আমার লাগবে জাস্ট দুইটা আইকন লাগবে। কি আইকন আছে দেখো, কল আইকন আর হচ্ছে গ্রামীণ ফোন। এটা কোথা থেকে নিব, অনলাইনে সার্চ করি। কল আইকন, ইমেজে যাই, আর একটা লাগবে হচ্ছে গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন লোগো লিখে সার্চ করতে হবে। কল আইকন কোনটা নেওয়া যায়, এই যে এইটা নেই, এটাকে কপি করি, কপি ইমেজ,
এরপরে আমি এখানে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এখানে এক ক্লিকে করা যাবে। এটাকে সেভ ইমেজ করতে হবে, তা না হলে হচ্ছে না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই থাকে, যদিও আমরা এখান থেকে ভেক্টর যেহেতু ডাউনলোড করতেছি না, এই জন্য রিমুভ করতে হতে পারে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসার পরে দেখো এটাকে খুব সহজে এখানেও ভেক্টর করা যায়, যদিও এটার ব্যাকগ্রাউন্ড নাই। আমরা এখান থেকে ইমেজ ট্রেস অপশন আছে, এখান থেকে সিলুইট করে দিব। এবার দেখো এটা ক্লিয়ার হয়ে গেছে না? আগে একটু ঘোলা ছিল, কিন্তু কন্ট্রোল জেড দেই, দেখো এটা একটা পিকচার এখন। বাট যখন আমি এখানে সিলুইট করতেছি, এটা ভেক্টর হয়ে গেছে। মনে থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক লোগোকে এইভাবে ট্রেস করা হয়। তাহলে আমার কল আইকনটাকে ছোট করলাম, শিফট ধরে ছোট করে এখানে বসাই দিলাম। আমরা চাইলে এটারও কালার চেঞ্জ করতে পারবো, ছবি অবস্থায় কিন্তু পারবো না। এটাকে ভেক্টরে যে করে নিলাম, করার পরে এখন কিন্তু পারবো। কি কালার দিব? এটা এই কালারটা দিয়ে দিই। এরপরে গ্রামীণ ফোনের লোগো লাগবে, গ্রামীণ ফোনের লোগো। এই যে এইটাকেই কপি করি, কন্ট্রোল ভি, লোগো আসছে। এটাকেও সিলুইট করব ইমেজ ট্রেস থেকে। এই যে সিলুইট, এখানে আসলাম, ভেক্টর হয়ে গেল। এটারও কালারটা চেঞ্জ করতে হবে, আগে এক্সপ্যান্ড করব। এখানে আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা সিলেক্ট করে দিলাম। গ্রামীণ ফোনের কালার তো এইটাই নাকি? তাহলে মোটামুটি আমাদের এই ক্লাসটা এখানে শেষ। আশা করি তোমরা এটা পারবা, শুধু এটা করতে লম্বা সময় লাগবে, এটা কালকে করে দিবে তোমরা। আর ক্লাস রেকর্ড তো থাকলোই। এখন যদি খেয়াল করি, আমাদের আগের যেই ট্যাব কি বলে এটা প্যাড ছিল, আর এখনকার যে প্যাডটা, কোনটা বেশি ভালো লাগে? দুইটাই ভালো লাগে, বাট একটু যদি জুম করি, এইটা হচ্ছে ছবি আর এটা হচ্ছে পুরোটাই ভেক্টর, মানে নিখুঁত কাজ। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা পারবা। আমি এই ছবিটা ইয়েতে দিয়ে দিব, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে ছবি দিয়ে দিব, একই সাথে তোমাদের ভিডিওটাও পেয়ে যাবা। ভিডিওটা আজকে ভালো করে সবাই দেখে নিবা। ভেক্টর মানে হচ্ছে সলিড কালার। আমরা এখানে হ্যাঁ, ওইটা ডক্টর বলতে পারবে। ওইটা এটা ডক্টরকে জিজ্ঞেস করে নিও। আচ্ছা।